নমস্কার, আবারও এক নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। তো আজকের ভিডিওতে আমরা এমন একটি সংঘাত নিয়ে কথা বলবো যা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে গোটা বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে টালমাটাল করে দিয়েছে। বর্তমান সময়ে আমরা কথা বলছি ইরান এবং ইসরায়েলের মধ্যে চলা এক ভয়াবহ সংঘর্ষ, অর্থাৎ যেটা রিসেন্টলি শুরু হয়েছে। এই সংঘাত এতটাই গুরুতর আকার ধারণ করেছে যে অনেকেই আশঙ্কা করছেন এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে। গত 13 জুন 2025 তারিখে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামক কোড নামে ইরানের উপর এক নজিরবিহীন হামলা শুরু করে। তাদের দাবি ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করাই এই হামলার মূল লক্ষ্য। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ এবং মাসাদ ইরানের ডজন খানেক পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষতি সাধন করে এই আক্রমণ। এতে ইরানের শীর্ষস্থানীয় সামরিক নেতা এবং বিজ্ঞানী সহ অসংখ্য মানুষ নিহত হন। এই হামলা 1980-র দশকের ইরান ইরাক যুদ্ধের পর ইরানের উপর সব থেকে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। 13 জুনের প্রথম দিকে তেহরান জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরান জানায় এই হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসির কমান্ডার হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি, পারমাণবিক বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি সহ অনেক ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। প্রাথমিক হামলাগুলো নাতানাজ পারমাণবিক স্থাপনা ধ্বংস করে এবং ইস্পাহানের ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্রের ক্ষতি করে। তাবরিজের কাছে একটি ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স, কেরমানশাহের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং তেহরান ও ইরান শহরের কাছে আইআরজিসি স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল। জবাবে 13 জুনের সন্ধ্যাতেই ইরান ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এরপর থেকে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে। অন্যদিকে ইরান ইসরায়েলি হামলাকে অবৈধ এবং অযৌক্তিক উল্লেখ করে ইসরায়েলকে আলোচনায় বসার জন্য হামলা বন্ধের শর্ত দিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে এই সংঘাত হঠাৎ করে কিন্তু শুরু হয়নি। এর পেছনে রয়েছে কয়েক দশকের দীর্ঘ এবং জটিল ইতিহাস। 1989 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান ও ইসরায়েলের সম্পর্ক কিন্তু বেশ বন্ধুত্বপূর্ণই ছিল, কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লব সফল হওয়ার পর ইরানের পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন আসে। নতুন ইসলামিক প্রজাতন্ত্র ইসরায়েলকে একটি অবৈধ জায়নবাদী শাসন হিসাবে দেখতে শুরু করে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায়। খোমেনি ইসরায়েলকে ছোট শয়তান অর্থাৎ লিটল শয়তান এবং যুক্তরাষ্ট্রকে বড় শয়তান অর্থাৎ গ্রেট শয়তান বলে আখ্যায়িত করেন। এরপর থেকে দুই দেশের মধ্যে সমস্ত সম্পর্ক কিন্তু ছিন্ন হয়ে যায়। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল উভয়ই আঞ্চলিক শক্তি হিসাবে আধিপত্য বিস্তার করতে চায়। সিরিয়া, ইয়েমেন ও লেবাননের মতন দেশগুলোতে তাদের স্বার্থের আঘাত সুস্পষ্ট। ইরান সিরিয়ায় আসাদ সরকারকে এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সমর্থন করে, যা ইসরায়েলের নিরাপত্তায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। তাদের আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, আর এই কারণেই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বহুবার সাইবার হামলাও চালিয়েছে এবং ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার অভিযোগও রয়েছে একাধিকবার। ইরান অবশ্যই বারবারই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই হচ্ছে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে হিজবুল্লাহ অর্থাৎ লেবানন, হামাস অর্থাৎ গাজা, ইসলামিক জিহাদ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতন বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকেও সমর্থন করে, যাদের তারা প্রতিরোধ অক্ষ বলে থাকে। তবে ইসরায়েল এই গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন মনে করে এবং তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলের উপর হামলার পর পরিস্থিতি আরো ঘোলাটে হয় এবং ইসরায়েলের গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরানের প্রক্সি শক্তিগুলো ইসরায়েলের উপর হামলা আরো বাড়ায়। 1 এপ্রিল 2024 তারিখে সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের সন্দেহভাজন হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার নিহত হন। এটি ছিল একটি অত্যন্ত উস্কানিমূলক হামলা, কারণ একটি কূটনৈতিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর প্রতিশোধ হিসাবে ইরান 13 এপ্রিল 2024 তারিখে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের উপর বড় আকারের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছিল ইসরায়েলের দ্বারা, যা প্রক্সি ওয়ার থেকে সরাসরি সংঘাতের রূপ নেওয়ার ইঙ্গিত দেয়। সেই থেকে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত চলছে, যা 2025 সালের জুনে চরম আকার ধারণ করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে এই চলমান সংঘাত আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে এবং বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। এই হামলাগুলোকে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপকভাবে নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন দেশে ইসরায়েল ও ইরানের প্রতি উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে। অনেক দেশ তাদের নাগরিকদের ইরান এবং ইসরায়েল থেকে সরিয়ে নিতে শুরু করেছে।
ভারত ইতিমধ্যেই তেহরানে থাকা তাদের নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ইরানের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে এবং স্থলপথে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসাবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করছে। যদিও তারা ইরানের উপর সরাসরি ইসরায়েলি হামলার জন্য ইসরায়েলকে পুরোপুরি সবুজ সংকেত দেয়নি, তবুও তারা ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে ইসরায়েল ও ইরান একটি চুক্তি করতে পারে এবং তার দেশ ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তবে ইরান দাবি করছে যে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে ইসরায়েলকে সহযোগ করছে, অর্থাৎ ইসরায়েলকে সাহায্য করছে। সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, বিশেষ করে পাকিস্তানের বেলুচিস্তানে, যা ইরানি জ্বালানির উপর নির্ভরশীল। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখেও ফেলেছে এবং একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি করেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তাহলে কোনো রকম আলোচনায় বসা হবে না। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে পাকিস্তানের অবস্থান বেশ জটিল। এর পেছনে রয়েছে দেশটির ঐতিহাসিক পররাষ্ট্রনীতি, ইরান ও বৃহত্তর মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক এবং তাদের নিজস্ব আভ্যন্তরীণ গতিশীলতা। এখানে দেখলে দেখা যায়, ইরানের প্রতি যদি জোরালো রাজনৈতিক সমর্থনের কথা বলা হয়, সেখানে ইরান এবং ইসরায়েল সংঘাতে পাকিস্তান ধারাবাহিকভাবে ইরানের প্রতি জোরালো রাজনৈতিক কূটনৈতিক সমর্থন জানিয়েছে। ইরানের ভূখণ্ডে সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর পাকিস্তান ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান জানিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ 2025 সালের 14 জুন তারিখে জাতীয় পরিষদে বলেছেন যে মুসলিম দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত, অন্যথায় ইরান ও ফিলিস্তিনের মতন একই পরিণত তাদেরও ভোগ করতে হবে। তিনি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা মুসলিম দেশগুলোকে সম্পর্ক ছিন্ন করার এবং একটি যৌথ কৌশল গঠনের জন্য ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর জরুরি বৈঠকে আহ্বান জানান। পাকিস্তান ইসরায়েল রাষ্ট্রকে কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। পাকিস্তানি পাসপোর্টেও একটি লেখা থাকে যে সেগুলো ইসরায়েল ছাড়া বিশ্বের সকল দেশের জন্য বৈধ। এই অবস্থান ফিলিস্তিনিদের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা হিসাবে পূর্ব জেরুজালেমকে নিয়ে দ্বিরাষ্ট্র সমাধানের নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তো বর্তমানে সংবাদ মাধ্যমে উঠে আসছে যে পাকিস্তান ইরানকে পারমাণবিক সহায়তা করবে এই ইসরায়েল এবং ইরানের সংঘাতে। তো সেখানে দেখলে দেখা যায় যে ইরানের সাথে পারমাণবিক চুক্তির যে অঙ্গীকারের কথা বলা হচ্ছে, সেখানে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের একজন সিনিয়র কর্মকর্তা জেনারেল মোহসেন রেজাই ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করেছেন যে ইসরায়েলের যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক প্রতিক্রিয়া জানানোর আশ্বাস দিয়েছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দ্রুত এই দাবি অস্বীকার করে বলেন যে ইসলামাবাদ পারমাণবিক প্রতিশোধ জড়িত এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কোনো তৃতীয় পক্ষের সংঘাতের সাথে যুক্ত নয়, অর্থাৎ পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কোনো তৃতীয় দেশের সংঘাতের জন্য ব্যবহার করা হবে না। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই তারা ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে এবং 1947 সালে জাতিসংঘের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধে ভোটও দিয়েছিলেন। ইসরায়েলের সাথে তাদের সংঘাতে পাকিস্তান সাধারণত আরব দেশগুলোর পক্ষ নিয়েছে। পাকিস্তান সাধারণত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে যেমন সৌদি আরব, ইরান প্রতিদ্বন্দ্বিতা সেখানে সংঘাতের নিরপেক্ষতার নীতি অনুসরণ করে। আর এর কারণ আংশিকভাবে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক, উপসাগরীয় দেশগুলো থেকে পাঠানো রেমিটেন্সের উপর তাদের অর্থনৈতিক নির্ভরতা এবং আভ্যন্তরীণ সাম্প্রদায়িক গতিশীলতা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেছে। তবে ইরান ইসরায়েল সংঘাতের ক্ষেত্রে ফিলিস্তিনিদের প্রতি তাদের ঐতিহাসিক ও আদর্শিক সখ্যতা এবং ইরানের সাথে তাদের দৃঢ় সম্পর্কের কারণে তারা রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে ইরানকে প্রকাশ্যে সমর্থন করেছে। পাকিস্তানের অবস্থান তো জানলাম, তাহলে ভারতের অবস্থান কি? দেখলে দেখা যায় যে ভারত এই সংঘাতে সরাসরি কোনো পক্ষই নেয়নি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের হামলার নিন্দা জানাতে 9টি দেশের জোটের বিবৃতিতে ভারত আলাদা অবস্থান জানিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে ভারতের নিরপেক্ষ অবস্থান নেওয়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। এই কারণগুলো ভারতের জটিল পররাষ্ট্রনীতি এবং ভূ রাজনৈতিক বাস্তবতার ফসল। এখানে মূল কারণগুলি আলোচনা করলে দেখা যায় যে ভারত ঐতিহাসিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের অর্থাৎ NAM অন্যতম প্রতিষ্ঠাতা
সদস্য। স্নায়ুযুদ্ধের সময় ভারত কোনো নির্দিষ্ট সামরিক ব্লকের সাথে যুক্ত না হয়ে নিজস্ব স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেছিল। যদিও বর্তমানে বিশ্ব পরিস্থিতি ভিন্ন, তবুও ভারতের বিদেশ নীতিতে এই জোট নিরপেক্ষতার আদর্শের প্রভাব এখনো দেখা যায়। তারা কোনো একটি পক্ষে অবস্থান নিয়ে নিজেদের কৌশলগত স্বাধীনতাকে হারাতে চায় না। ভারত একই সাথে ইরান এবং ইসরায়েল উভয় দেশের সাথে গুরুত্বপূর্ণ কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে। ইসরায়েল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার। ভারত ইসরায়েল থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, অস্ত্র এবং অত্যাধুনিক প্রযুক্তি আমদানি করে থাকে। বিশেষ করে কার্গিল যুদ্ধের সময় ইসরায়েল ভারতকে অস্ত্র এবং নজরদারির প্রযুক্তি দিয়ে সহায়তা করেছিল। বর্তমানে ভারত ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। এছাড়াও কৃষি, প্রযুক্তি এবং নিরাপত্তা খাতে ইসরায়েলের সাথে ভারতের সহযোগিতা বাড়ছে। ইসরায়েলের বর্তমান সরকারের সাথে ভারতের বর্তমান সরকারের আদর্শগত ঘনিষ্ঠতার কথাও অনেকেই উল্লেখ করে থাকেন। আবার যদি দেখা যায় যে ইরানের সাথে ভারতের সম্পর্ক কিরকম, ইরানের সাথে যদি ভারতের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক দেখা যায়, সেখানে দেখা যায় অত্যন্ত সেটা গভীর। জ্বালানি নিরাপত্তার জন্য ভারত দীর্ঘদিন ধরে ইরানের তেলের উপর নির্ভরশীল ছিল। যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে আমদানি কমেছে। ইরান ভারতের জন্য মধ্য এশিয়া ও আফগানিস্তানের প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। এই বন্দরটি ভারতের জন্য আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সাথে বাণিজ্য সংযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পাকিস্তানের মধ্য দিয়ে না গিয়ে এটা বিকল্প পথ তৈরি করে। তাই ইরানের সাথে সম্পর্ক খারাপ হলে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্যে যে কোনো বড় ধরনের সংঘাত ভারতের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। মধ্যপ্রাচ্য থেকে ভারতের তেল ও গ্যাসের একটি বড় অংশ আসে, আর এই অঞ্চলে অস্থিরতা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে, যা ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ ভারতীয় প্রবাসী কাজ করেন, যারা ভারতের বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান। এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি বাড়লে তাদের নিরাপত্তা এবং কর্মসংস্থান হুমকির মুখে পড়বে, যা ভারতের অর্থনীতি ও সামাজিক ব্যবস্থায় চাপ সৃষ্টি করবে। ভারত জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রায়শই মধ্যপ্রাচ্য ইস্যুতে খুব সতর্ক অবস্থান নেয়। তারা সাধারণত সরাসরি কোনো পক্ষ না নিয়ে শান্তি ও আলোচনার উপর জোর দেয়। উদাহরণস্বরূপ গাজা যুদ্ধ সংক্রান্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভারত জাতিসংঘে ভোটদান থেকে বিরত ছিল। সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থা অর্থাৎ এসসিও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেয়, যার সদস্য হওয়া সত্ত্বেও ভারত সেই বিবৃতি থেকে নিজেদের দূরে রাখে। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতেও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব রয়েছে। ফিলিস্তিন ইস্যুতে ভারতের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যথেষ্ট সংবেদনশীলতা রয়েছে। ইসরায়েলের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়লে তার দেশের অভ্যন্তরে রাজনৈতিক এবং সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাহলে ভারতের যদি অবস্থানের দিকে দেখা যায় যে ভারত তার জাতীয় স্বার্থ, কৌশলগত সম্পর্ক, অর্থনৈতিক নির্ভরতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা গুরুত্ব বিবেচনা করে ইরান ইসরায়েলের সংঘাতে একটি ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। তারা কোনো একটি পক্ষকে সম্পূর্ণরূপে সমর্থন করে অন্য পক্ষের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইছে না, কারণ এতে ভারতেরই ব্যাপক ক্ষতি হতে পারে। ইরান ও ইসরায়েলের এই ক্রমবর্ধমান সংঘাত মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী সমস্যার সর্বশেষ ধাপ। আদর্শগত বিভেদ, ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং পারমাণবিক অস্ত্রের আশঙ্কা এই সংঘাতকে আরো জটিল করে তুলেছে। বর্তমানে এই সরাসরি সামরিক সংঘাত বিশ্বকে এক নতুন অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন দেখার ব্যাপার এবং তা সময়ই বলবে। তবে আপনারা কি ভাবছেন? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।